ওকে, আজকের টপিকটা হচ্ছে দুইটি গুণাত্মক সংখ্যাতাত্ত্বিক ফাংশনের ডিরিচলেট গুণজ সং- দুইটি সংখ্যাতাত্ত্বিক ফাংশনের ডিরিচলেট গুণজ গুণাত্মক হবে। ওকে, এই প্রশ্নটা অনেকবার বোর্ডে আসছে। এটা এটা ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, ঠিক আছে? তো এটা আমরা সলভ করব। এখন এর আগে একটা জিনিস জেনে নেই, গুণাত্মক ফাংশন কাকে বলে, মাল্টিপ্লিকেটিভ ফাংশন কাকে বলে, কেউ একটু বলতে পারবা? যদি একটা ফাংশন এই শর্ত মানে, তাহলে সে হবে মাল্টিপ্লিকেটিভ। এফ অফ এম এন সমান এফ অফ এম ইন্টু এফ অফ এন যদি হয়, সেটা হবে মাল্টিপ্লিকেটিভ। এখন বলো, ডিরিচলেট প্রোডাক্ট কিরকম? ডিরিচলেট প্রোডাক্টের কিভাবে ডিফাইন করা হয় সেটা বলো। কিভাবে ডিফাইন করা ডিরিচলেট প্রোডাক্ট? এই দুটা জিনিস জানা থাকতে হবে এটা করার জন্য। ডিরিচলেট প্রোডাক্ট ডিফাইন করা হয়, ধরো এফ এবং জি এর ডিরিচলেট প্রোডাক্টকে এফ অ্যাস্টেরিস্ক জি এন দিয়ে লিখবো, যেখানে কি হবে, ডি ডিভাইডস এন এফ অফ ডি জি অফ এন বাই ডি, অথবা ডি অফ ডি ডিভাইডস এন এফ অফ এন বাই ডি জি অফ ডি আকারে লেখা যায়। যদি দুইটা ফাংশনকে এইভাবে ডিফাইন করা হয়, তখন সেই ডিফাইনকে বলা হয় ডিরিচলেট ফাংশন, আর উপরেরটা হচ্ছে মাল্টিপ্লিকেটিভ ফাংশন। এই দুইটা কন্ডিশন আমাদের অলরেডি পড়া হয়েছে, তারপরেও আমি আবার রিভিউ করতেছি। এখন আমরা দেখব যে দুইটা গুণাত্মক ফাংশন, ঠিক আছে, দুইটা মাল্টিপ্লিকেটিভ ফাংশনের ডিরিচলেট প্রোডাক্ট করবো, তারও মাল্টিপ্লিকেটিভ হবে। ঠিক আছে, তো আমরা শুরু করব এইভাবে। মনে করি মনে করি এম এবং এন তারা সহমৌলিক। মানে কি, তাদের গসাগু কত? এক। তাদের গসাগু হচ্ছে এক। তাহলে যদি এম এর ভাজক সমূহ, এম এর ভাজক সমূহের উপর বি বিস্তৃত হয় এবং এন এর ভাজক সমূহের উপর কে বিস্তৃত হয়, ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি এম এন এর ভাজক সমূহের উপর ডি কে বিস্তৃত হবে। এই লাইনটুকু ক্লিয়ার কিনা দেখো। অর্থাৎ যদি এম এর ভাজক গুলাকে আমি ডি দ্বারা প্রকাশ করি, এন এর ভাজককে যদি আমি কে দ্বারা প্রকাশ করি, তাহলে এম এন এর ভাজক গুলো ডি কে আকারে প্রকাশ করব। এই কথাটা কি ক্লিয়ার? এই কথাটা জি কি স্যার। ক্লিয়ার? হ্যাঁ, জি স্যার। আচ্ছা, ক্লিয়ার। ওকে। তাহলে এখন দেখো, এই জায়গাটাকে আমরা এইভাবে লিখতে পারি। তাহলে সামেশন অফ ডি ডিভাইডস এম, কারণ ডি কার ভাজক? ডি হচ্ছে এম এর ভাজক। তাহলে ডি ডিভাইডস এম এফ অফ এম, এফ অফ ডি হবে, ডি কে দ্বারা কাজ করতেছি, এফ অফ ডি এবং
আমরা কে ডিভাইডস এন এফ অফ কে সমান আমরা লিখতে পারবো ডি কে ডিভাইডস এম এন এফ অফ কত হবে ডি কে হবে। এটা বোঝা গেছে কিনা দেখো। কারণ দেখো খেয়াল করো, এম এর ভাজক যদি ডি হয় তাহলে আমরা সামেশন অফ এইভাবে লিখতে পারি, সামেশন অফ ডি ডিভাইডস এন এফ অফ ডি। কে যদি এন এর ভাজক হয় তাকে আমরা এইভাবে লিখতে পারি। ঠিক আছে, তাহলে এম এন এর ভাজক ভাজক ডি কে আমরা এইভাবে লিখতে পারি। ওকে, এখন ডি কে এই পুরোটাকে একটা নতুন নাম দিলাম এল। তাহলে এল ডিভাইডস এম এন এফ অফ এল বলা যাবে নাকি যাবে না? যাবে। যাবে। ওকে, এতটুকু পর্যন্ত ক্লিয়ার। এখন আমরা জানি যে এফ এবং জি হচ্ছে গুণাত্মক ফাংশন। এই দেখো দুইটি গুণাত্মক ফাংশনের কি বের করবো, ডিসলেট প্রোডাক্ট। দুইটা গুণাত্মক ফাংশন, তাহলে আমরা এফ এবং জি এর ডিসলেট প্রোডাক্ট নিলাম এম এন এর সাপেক্ষে। তাইলে এম এন এর ভাজক কারা? এম এন এর ভাজক কত? ডি কে ডিভাইডস এম এন লেখা যাবে। ডিসলেট প্রোডাক্টের নিয়ম কি? এখানে থাকবে ভাজক, এরপরে পরেটাই থাকবে কি, কমপ্লিমেন্টারি ডিভিজর। জানা আছে না জানা নাই? এটা জানা আছে কিনা? জি এই স্যার। লাইনটুকু জানা আছে না? কারণ আমরা দেখো এই যে এখানে পড়েছি, এখানে যদি এন দেই এবং এন এর ভাজক যদি ডি হয় তাহলে এফ এর সাথে ডি যাবে, জি এর সাথে এন বাই ডি যাবে। তো আমার এইখানে আছে কত, এন না হয়ে এম এন আছে, আর ভাজক ডি না হয়ে ডি কে আছে। তাহলে ভাজক ডি কে এটা যাবে কার সাথে, এফ এর সাথে, আর এম এন বাই ডি কে এটা যাবে জি এর সাথে। এতটুকু ক্লিয়ার কিনা দেখো। ক্লিয়ার? এখন জি স্যার। খেয়াল করো, এই জায়গাটায় দুইজন একসাথে ছিল, বাম দিকে দুজনকে আলাদা করে লেখা হয়েছে। তাহলে সামেশন পুরোটাকে আমি আলাদা করে প্রকাশ করতে পারি। একবার টি ডিভাইডস এম দিব, আর একবার কে ডিভাইডস এন দিব। দেয়া যাবে? যাবে নাকি যাবে না? যাবে। টি কে এটাকে আলাদা করি, এম বাই ডি দেই আর এন বাই কে দেই। দেয়া যাবে? এখন এফ ও জি এরা কি ধরনের ফাংশন বলতো? এরা মাল্টিপ্লিকেটিভ ফাংশন। মাল্টিপ্লিকেটিভ ফাংশনের শর্ত কি বলতো? এফ যদি মাল্টিপ্লিকেটিভ হয় তাহলে এফ অফ এফ ইন্টু এফ অফ এন লেখা যাবে। জি যদি মাল্টিপ্লিকেটিভ হয় জি এর সমান কত লেখা যাবে, জি এ ইন্টু জি বি লেখা যাবে নাকি যাবে না? তাহলে আমরা ডি ডিভাইডস এম কে ডিভাইডস এন, এটা যেহেতু মাল্টিপ্লিকেটিভ তাহলে তাকে আলাদা করে লেখা যাবে নাকি যাবে না? এফ অফ ডি এফ অফ কে দেওয়া যাবে। জি যেহেতু মাল্টিপ্লিকেটিভ জি কে আলাদা করে লাগবে, জি অফ এম বাই ডি জি অফ এন বাই কে লেখা যাবে নাকি যাবে না? এতটুকু ক্লিয়ার? জি ক্লিয়ার? স্যার। ডি ডিভাইডস এম এফ অফ ডি জি অফ এম বাই ডি, আবার সামেশন কে ডিভাইডস এন এফ অফ কে জি অফ এন বাই কে। এটা আলাদা করে লেখা যায় কিনা দেখো তো। পুরা সামেশনটাকে আমি প্রথম সামেশন ডি কে এবং এমডি এর জন্য নিলাম, দ্বিতীয় সামেশন নে কে আছে, কে এবং এন আছে, কে এবং এন রিলেটেড এগুলাকে একসাথে লেখি। দেখা যায় নাকি যায় না? যায়। এটা যায়। কি? এটা আমরা এফ এবং জি এম এর জন্য ডিসপ্লেট প্রোডাক্ট বলতে পারি। এটা এফ এবং জি এন এর জন্য ডিসপ্লেট প্রোডাক্ট বলতে পারি নাকি পারি না?
শুরু হয়েছিল কি দিয়ে? শুরু হয়েছিল এম এন দিয়ে। এখন এই দিকটি কি আলাদা হয়েছে না হয়নি? হয়েছে। তাহলে এটা কি একটা ফাংশনের এম এন কে আলাদা আলাদা করে লেখা নিয়ম মানে কি মাল্টিপ্লিকেটিভ না? তাহলে আমরা বলতে পারি এফ ও জি এর ডিসপ্লে গুণজ কি গুণিত মানে মাল্টিপ্লিকেটিভ বলা যাবে নাকি যাবে না? এতটুকু বোঝা গেছে কিনা দেখ। জি স্যার। এতটুকু ক্লিয়ার? ওকে। তাহলে দুইটা মাল্টিপ্লিকেটিভ ফাংশনের ডিসপ্লে প্রোডাক্ট মাল্টিপ্লিকেটিভ, এটা প্রমাণ হয়ে গেছে। এখন পরের প্রমাণটা দেখ। পরের প্রমাণটা হচ্ছে তোমাদের বইয়ের এখন যেটা বললাম সেটা হচ্ছে আমাদের থিওরেম 8, তোমাদের বইয়ের থিওরেম 8 পড়লাম এখন আমরা। এখন পড়বো থিওরেম 9, খুব ইম্পর্টেন্ট থিওরেম 9। এখন পড়বো থিওরেম 9। এখন পড়বো থিওরেম 9। ওকে। থিওরেম 9 বলছে যে এফ এর গুণাত্মক ফাংশন, এফ একটি গুণাত্মক ফাংশন হয় তাহলে এর ডিসপ্লে বিপরীত ফাংশনও গুণাত্মক হবে। ঠিক আছে? এটা বলছে যে যদি এফ একটি গুণাত্মক ফাংশন হয় তাহলে এফ এর ডিসপ্লে বিপরীত ফাংশন, ডিসপ্লে বিপরীত ফাংশন কি হবে? গুণাত্মক হবে। এই থিওরিটা খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। ওকে, তাহলে আমরা শুরু করি। আচ্ছা, এর আগে বলো ডিসপ্লে ইনভার্স ফাংশনটা কিভাবে ডিফাইন করা হয়? এটা বলো তো, ডিসপ্লে ইনভার্স ফাংশন কিভাবে? দুইটা জিনিস, ইনভার্সের সাথে তোমার থাকবে কি, ইনভার্স ফাংশনের সাথে তোমার থাকবে, ইনভার্স ফাংশনের সাথে থাকবে আইডেন্টিটি ফাংশন, আইডেন্টিটি ফাংশন। ওকে। এখন আগে আইডেন্টিটি ফাংশন জানো। ডিসপ্লে আইডেন্টিটি ফাংশনকে কি দ্বারা প্রকাশ করা হয় বলো তো? আইউটা এন দ্বারা প্রকাশ আইওটা করা। এন। যেখানে এন এর মান, আইউটা এন এর মান 1 হবে যদি এন ইকুয়াল টু 1 হয়, 0 হবে যদি এন গ্রেটার দেন গ্রেটার 0, দেন 1। এ গ্রেটার দেন 1 হয়। ওকে। জি স্যার। এটা হচ্ছে ডিসপ্লে ইনভার্স ফাংশনের শর্ত। ওকে, আইডেন্টিটি ফাংশন। এখন ইনভার্স ফাংশন কে? ইনভার্স ফাংশন হচ্ছে এফ যদি কোনো ফাংশন হয় তার সাথে এইচ এমন একটা ফাংশন ডিসপ্লে প্রোডাক্ট যদি করি, তাহলে যদি আইওটা পাওয়া যায় তখন এফ ও এইচ পরস্পর কি বলা হবে? ডিসপ্লে বিপরীত বলা হবে, বিপরীত বলা হবে। এই পয়েন্ট দুইটা কি ক্লিয়ার নাকি আবার বলা লাগবে? ক্লিয়ার স্যার। কেউ যদি এই শর্ত মানে তাহলে সেটা হচ্ছে ইনভার্স থাকার শর্ত। এফ ইন a display product of H ইকুয়াল ইজ এইচ ডিসপ্লে প্রোডাক্ট অফ এ এফ সমান যদি আইওটা হয়, তাহলে এফ এবং এইচ পরস্পরের কি বলা হবে? ডিসপ্লে ইনভার্স বলা হবে। ওকে। এখন আমাকে দেখাতে বলছে যে ডিসপ্লে ইনভার্স সেটাও কি হবে? মাল্টিপ্লিকেটিভ হবে। ডিসপ্লে ইনভার্সটাও মাল্টিপ্লিকেটিভ হবে, সেটা প্রমাণ করতে বলছে। ওকে, তাহলে আমরা শুরু করবো এইভাবে। আমরা জানি
আমরা জানি যে প্রত্যেক গুণাত্মক ফাংশন এফ যেখানে এফ অফ 1 ইকুয়াল টু নট জিরো এর জন্য অনন্য, অনন্য মানে একটি, প্রত্যেকের জন্য একটি করে থাকবে অনন্য ডিসপ্লে বিপরীত, বিপরীত এইচ কি থাকবে, বিদ্যমান থাকবে। ঠিক আছে, যেখানে এফ এবং এইচ এর ডিসপ্লে প্রোডাক্ট অথবা এইচ এবং এফ এর ডিসপ্লে প্রোডাক্ট সমান আইওটা এন হবে। বোঝা গেছে? এটাকে নাম দিলাম সমীকরণ 1, যেখানে আইওটা এন কে নিম্ন রূপে সংজ্ঞায়িত করা, নিম্ন রূপে সংজ্ঞায়িত করা হয় কেমনে? আইওটা এন কে কিভাবে সংজ্ঞায়িত করা হয়? আইওটা এন সমান 1 যদি n ইকুয়াল টু 1, 0 যদি n ইজ গ্রেটার দেন 1। এই সিচুয়েশনটার নাম দিলাম 2। সমীকরণ 1 এবং 2 পর্যন্ত ক্লিয়ার কিনা দেখো। সমীকরণ 1 এবং 2 এর জন্য ক্লিয়ার কিনা দেখো। জি স্যার। ক্লিয়ার? এখন আমাকে দেখাতে হবে এইচ হচ্ছে মাল্টিপ্লিকেটিভ। তাহলে খেয়াল করো, আমি যদি n এর জন্য দেখাই, n ইকুয়াল টু 1 এর জন্য, n ইকুয়াল টু 1 এর জন্য f অফ 1 h অফ 1 সমান আইওটা 1 হবে কিনা, এটা হবে কিনা। এই লাইনটা বুঝতে না পারলে আমি আর একটু ডিটেলস লিখে দিচ্ছি। যেমন ধরো এফ এবং এইচ এর আমি 1 এর জন্য ডিসপ্লে প্রোডাক্ট করব, তাহলে কি পাবো? তাহলে সামেশন অফ টি ডিভাইডস 1 এফ অফ টি, তারপরে এইচ অফ 1 বাই টি। এটা কি বোঝা গেছে? বোঝা গেছে কি এই লাইনটা? জি স্যার। এখন খেয়াল করো, আমার 1 এর ভাজক কে, 1 এর ভাজক 1, তাহলে এখানে সামেশনে একের বেশি আর কোনো কিছু আসার সুযোগ আছে? ভাজক 1 আসবে, এইচ এর মান 1 বাই 1, তার মানে কত? এফ অফ 1 এইচ অফ 1 আসবে নাকি আসবে না? আসবে। জি স্যার। জি স্যার। ওকে, এখন খেয়াল করো, এফ এবং এইচ তারা পরস্পর কি বলতো? এফ এবং এইচ, ডিসপ্লে বিপরীত। এফ এবং এইচ ডিসপ্লের বিপরীত। তাহলে এফ এবং এইচ এর যদি আমি কি করি, এখানে আইওটা 1 পাবো। আইওটা 1 সমান কত? এফ অফ 1 এইচ অফ 1 লেখা যাবে নাকি যাবে না? যাবে। যাবে। এই দেখো উপরে কি লিখছি, উপরে দেখো এফ ডিসপ্লে প্রোডাক্ট অফ এফ এন্ড এইচ ইকুয়াল টু আইওটা এন। তাহলে এন এর বদলে 1 দিলে আইওটা 1 আসবে, আসবে নাকি আসবে না? আর সমীকরণ 2 অনুসারে আইওটা 1 এর মান কত? 1। তাহলে এফ অফ 1 এইচ অফ 1 লেখা যায় নাকি যায় না? তাহলে এইচ অফ 1 সমান কত? 1 বাই এফ অফ 1 লেখা যাবে নাকি যাবে না? যাবে। যাবে স্যার। যেহেতু এটাকে এফ ইনভার্স 1 বলা যাবে। তাহলে আমরা 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 আমাদের প্রমাণের মূল টার্গেটটা কি? মূল টার্গেট হচ্ছে এইচ মাল্টিপ্লিকেটিভ দেখানো। এইচ ইজ মাল্টিপ্লিকেটিভ, এইটা দেখানো আমার মূল কাজ। আমার মূল কাজ হচ্ছে এইচ কে মাল্টিপ্লিকেটিভ। তার মানে কি দেখানো? এইচ এম এন সমান
এইচ অফ এম ইন্টু এইচ অফ এন দেখানো, এটা হচ্ছে আমার টার্গেট। কারণ এইচটাকে, এইচ কে বলতো, এইচটাকে, এইচ হচ্ছে ডিসলে বিপরীত, ডিসলে বিপরীত। আমার টার্গেট হচ্ছে ডিসলে বিপরীতটাকে আমরা কি বলবো, এটা মাল্টিপ্লিকেটিভ দেখানো। আমাদের টার্গেট হচ্ছে ডিসলে বিপরীত কে মাল্টিপ্লিকেটিভ দেখানো, তার মানে এইচ কে মাল্টিপ্লিকেটিভ দেখানো। এখন দেখো, তাহলে আমরা এইরকম হতে পারি, এইচ অফ ওয়ান সমান এইচ অফ ওয়ান ইন্টু ওয়ান সমান এইচ অফ ওয়ান ইন্টু এইচ অফ ওয়ান। বলা যায় নাকি যায় না? কারণ আমার কাছে এই দেখো, দুইটা মিলে দুইটার গুণফল কত, ওয়ান। তাহলে আমরা এইখান থেকে তাদেরকে এইভাবে আলাদা করে লিখতে পারি, তার মানে ওয়ানের জন্য সে মাল্টিপ্লিকেটিভ, এটা প্রমাণ হয়ে গেল। তাহলে আরোহ পদ্ধতি অনুসারে আমরা ধরতে পারি এম এন এর উপর আরোহ পদ্ধতি প্রয়োগ করে, আরোহ পদ্ধতি প্রয়োগ করে আমরা বলতে পারি এইচ এম এন সমান এইচ অফ এম এইচ অফ এন। ঠিক আছে, ধরি এম এন এর মান কত, ওয়ান। তাহলে এম সমান এন সমান ওয়ান বলা যাবে। তাহলে তাদের গোসাগু কত হবে, ওয়ান আসবে। এবং এইচ অফ এম এন সমান কত লেখা যাবে, এইচ অফ ওয়ান লেখা যাবে। এইচ অফ ওয়ান মানে কত, ওয়ান বাই এফ অফ ওয়ান সমান কত, ওয়ান বাই ওয়ান, দ্যাট ইজ ওয়ান। তার মানে এটা এইচ ইকুয়াল টু এইচ অফ এম এন ইকুয়াল টু এইচ অফ এম ইন্টু এইচ অফ এন সত্য, তখন যখন এম এন এর মান ওয়ান। এখন আমি দেখাবো এম এন এর মান এক থেকে বড়, এক থেকে বড় এর জন্য দেখাবো। ধরি, ধরি এম এন এক থেকে বড়, ঠিক আছে। তাহলে কি হবে, এবং এম এবং এন এর গোসাগু হচ্ছে এম। তাহলে হয় এম এর থেকে বড় অথবা এন এর থেকে বড়। তাহলে আমরা, যেহেতু তারা বড়, তাদের থেকে ছোট দুইটা সংখ্যা নিলাম এল কে, যেখানে এইচ অফ এল সমান এইচ অফ কে, যেখানে এল কে ইজ লেস দেন এম এন। এম এন থেকে ছোট দুইটা সংখ্যার জন্য আমরা তাকে এইভাবে লিখলাম। এখন আমরা এম এন এর জন্য প্রমাণ করছি। এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা দেখ। ওকে, তাহলে আমরা এফ জি, সরি জি না, এইচ, এইচ, এফ এবং এইচ এর মধ্যে যদি আমি ডিসলেট প্রোডাক্ট করি এম এন এর জন্য, তাহলে কিভাবে লিখবো, এইচ অ্যাস্টেরিক এটা দিতে পারি। এটা কেন দিব, কারণ ডিসলেট প্রোডাক্ট বিনিময় বিধি মেনে চলে। এইচ এবং জি পরস্পরের বিপরীত, তাইলে এই দুজনের ডিসলেট প্রোডাক্টে কি আসবে, আয়োটা এম এন আসবে, আয়োটা এম এন আসবে। এই লাইনটা ক্লিয়ার কিনা দেখো, এটা আসবে কিনা, ক্লিয়ার কিনা দেখো। জি স্যার। ওকে, এখন আয়োটা এম এন এর মান, এই যে দেখো এখানে এম এন কে কত বলেছো, এম এন কে কত বলেছো, এক থেকে বড় বলেছো। আয়োটার সূত্রটা কি ছিল, আয়োটা অফ এন সমান ওয়ান, কখন, ইফ এন ইকুয়াল টু ওয়ান, জিরো ইফ এন ইজ গ্রেটার দেন ওয়ান। তাহলে এম এন তো এক থেকে বড়, তাহলে আয়োটা এম এন এর মান জিরো হবে নাকি হবে না, হবে। হবে। তাহলে এখন খেয়াল করো, সামেশন অফ এম এন এর লসা, এম এন এর ডিভিজর আমি নিলাম, এম এন এর ডিভিজর আমি নিলাম এল কে, এল কে এই যে ডিভিজর অফ এম এন।
ঠিক আছে, তাহলে এইচ অফ এল কে এফ অফ এম এন বাই এল কে সমান 0 লেখা যাবে নাকি যাবে না? যেখানে এল কে এরা কি এক থেকে বড় অথবা সমান, এম এন এর বড় অথবা সমান। ওকে, এতটুকু কি ক্লিয়ার? জি স্যার। ওকে, এখন খেয়াল করো, আমি এই যে আমি এলকেটা কত পর্যন্ত নিতে পারি, এলকেটা 1 থেকে শুরু করে এম এন পর্যন্ত নিতে পারি। ধরি এলকে সমান এম এন, লাস্টটা নিলাম, শেষ। মনে করো এলকে এর মান ধরো 1 থেকে 100 পর্যন্ত নেওয়া যাবে, কারণ এখানে 1 থেকে শুরু করে ধরো এম এন কে মনে করো 100। আমি যদি 100 নিয়ে ফেলি, তাহলে আমি কি ধরবো, এখানে এল কে এর বদলে কত লিখবো, 100 লিখবো নাকি? তাহলে এই তো 100 মানে কত, এম এন। এফ অফ কত হবে, এম এন বাই এম এন আসবে নাকি, প্লাস সামেশন এল কে ডিভাইডস এম এন। এল কে এর মান একের সমান অথবা বড়, এম এন থেকে ছোট। খেয়াল করো এখানে, এখানে কি দিয়েছি, এখানে এইখানে ইকুয়াল দিয়েছিলাম, এখানে ইকুয়াল দিয়েছিলাম, কিন্তু এই কথাটা লেখার পরে ইকুয়াল না দিয়ে এই অংশটা দিয়েছি। এটা বোঝা গেছে কিনা আমাকে বলো, নাহলে আবার বলা লাগবে আমার। আগের লাইনে ইকুয়াল দিয়েছিলাম, এখন ইকুয়াল না দিয়ে লেস দেন দিছি, আর এখানে বাড়তি একটা অংশ নিয়ে আসছি। এটা ক্লিয়ার কিনা দেখো। এটা কি ক্লিয়ার? মনে করো আমি তোমাদের একটা জিনিস বলি, ধরো সামেশন অফ ডি ডিভাইডস 12, এখানে দিলাম এফ অফ ডি। তাহলে আমি কত দিব, ডি এর মান 1 থেকে শুরু করে 12 পর্যন্ত। তাহলে কত কত দিব, এফ অফ 1, এফ অফ 2, এফ অফ 3, এফ অফ 4, এফ অফ 6, এফ অফ 12। দেয়া যাবে নাকি যাবে না? যাবে। যাবে। এখন এখান থেকে আমি 12কে বাদ দিয়ে যদি লিখতে চাই, 12কে বাদ দিয়ে বাকি সবাইকে আমি সামেশনের ভিতরে লিখলাম, তাইলে কত দিব, ডি ডিভাইডস 12। ডি এর মান 1 এর সমান অথবা 1 থেকে বড়, 12 থেকে ছোট দিব। ঠিক আছে, তাহলে 12-র আগ পর্যন্ত নিব, তাহলে কত পর্যন্ত, এফ অফ ডি দিলাম। তাহলে এটা দিয়ে আমি কত পর্যন্ত নিছি বলো তো, 6 পর্যন্ত নিছি। সিক্স তাহলে যোগ সিক্স পর্যন্ত। 12 লেখা যাবে নাকি যাবে না? জি স্যার। তাহলে এই কথাটাই এম এন এর এখানে কত ছিল, এল কে এর মান 1 এর সমান, 1 থেকে বড়, এম এন থেকে ছোট অথবা সমান। আমি পরের লাইনে লিখলাম কি, এল কে এর মান 1 এর সমান বড়, কিন্তু এম এন থেকে ছোট দিলাম, এম এন থেকে ছোট দিলাম। তার মানে এম এন কে আমি আলাদা করে এখানে বসাইছি। এটাই হচ্ছে কাহিনী। এটা কি ক্লিয়ার হয়েছে নাকি হয়নি? জি স্যার, বুঝছি এখন। ওকে, এখন দেখো এখানে এইচ অফ এম এন থাকবে, এখানে কত থাকবে, এফ অফ 1 থাকবে, থাকবে নাকি থাকবে না? ইকুয়াল 0 ছিল, এই পুরাটাকে আমি সমান চিহ্নের ওই দিকে নিয়ে যাই। এই পুরাটাকে সমান চিহ্নের ওই দিকে নিয়ে গেলে কত, মাইনাস সামেশন অফ এল কে ডিভাইডস এম এন, এখানে এল কে ইজ গ্রেটার দেন ইকুয়াল টু 1 লেস দেন এম এন। বুঝেছি না বুঝিনি? জি বুঝেছি। স্যার। জি স্যার। ওকে, এফ অফ এল কে ইন্টু এইচ অফ এল কে। এখন এফ কি ধরনের ফাংশন বলতো, দেখো উপরের প্রশ্নে কিভাবে লিখছি, এফ একটি গুণাত্মক ফাংশন। এফ একটি গুণাত্মক ফাংশন। গুণাত্মক ফাংশনের শর্ত কি জানা আছে না? গুণাত্মক ফাংশনের শর্ত কি, আলাদা করে লেখা যায়। তাইলে এখানে জি আমরা স্যার। এফ অফ এফ বাই এল ইন্টু এফ অফ
n/l দিতে পারি নাকি পারি না? পারি। এটাকে আলাদা করলাম, ঠিক আছে? ওকে, বোঝা গেছে? জি স্যার। জি স্যার। ওকে, এইচ অফ এম এন, এফ স্যার অফ ওয়ান এখানে কত? এফ অফ ওয়ান এর মান কত? এই যে দেখো উপরে দেখো, এফ অফ ওয়ান সমান ওয়ান, এফ অফ ওয়ান সমান ওয়ান। এই যে দেখো আমরা কত পেয়েছিলাম, এফ অফ ওয়ান, এফ অফ ওয়ান সমান হচ্ছে ওয়ান। ওকে, তাহলে আমরা এখানে এইচ অফ, এই যে দেখো এইচ অফ এম এন ইন্টু এফ অফ ওয়ান, এটা যা আছে সেখান থেকে আমরা এফ অফ কি কে বাদ দিলাম, ওয়ান কে বাদ দিলাম। তাহলে মাইনাস সামেশন অফ এল ডিভাইডস এম, তারপরে সামেশন অফ কে ডিভাইডস এন। এখানে দুইজনকে আলাদা করছি সেজন্য দুইটা সামেশন দিয়ে লিখলাম। ওকে, এরপরে আরো কন্ডিশন দিব কত, এল কে এর মান একের সমান অথবা এক থেকে বড়, এম এন থেকে ছোট দিলাম। এবং এইটাকে আমি আলাদা করি, এইচ কে কে আলাদা করি, এইচ কে কে এইচ অফ এল, এইচ অফ কে লেখা যাবে নাকি যাবে না? এফ অফ এম বাই এল, এফ অফ এন বাই এল। এতটুকু কি স্যার বুঝেছি? এটা এই স্যার যে এখানে দেখো, m/l আর n/k হবে না? ও এম বাই এল এন বাই কে, সরি সরি মাই মিস্টেক, এন বাই কে হবে, সরি, এন বাই কে, এখানে হবে এন বাই কে। ওকে, প্লাস এইচ এম ইন্টু এফ অফ এম বাই এম, তারপরে এইচ এন এফ অফ এন বাই এন। এটা বোঝা গেছে কিনা দেখো। দেখো আগের লাইনে কিন্তু এইগুলো নাই, আগের লাইনে কি আছে? আগের লাইনে এই শেষের যে অংশটা নাই। এখন দেখো আমি যখন সামেশন আলাদা করব তখন আমার এই দুইটা লাইন এখানে ঢুকে যাবে, কিন্তু এখানে সামনে মাইনাস থাকার কারণে তার মানে এটা বিয়োগ করে দিছি, আর এখানে সেটা যোগ আকারে লিখছি। অর্থাৎ সোজা কথায় আমি যদি এই পুরা সামেশনকে দুইটা সামেশনে লিখি তাহলে আমার এই অংশটুকু তার ভিতরে চলে আসে, এই দুইটা অংশ। কিন্তু এই দুইটার আগে কি আছে? মাইনাস, তাহলে মাইনাস দুইটা অংশ আগের লাইনে ছিল না, এখানে মাইনাস হয়ে গেছে, তাদেরকে কাটা দেওয়ার জন্য প্লাস দিয়ে লিখতেছি। আমার কথা বোঝা গেছে? একটা সামেশন থেকে দুইটা সামেশন নিয়ে আসার সময় এই অংশগুলো ছাড়াও আর এই দুইটা রাশি এখানে যুক্ত হয়ে যায়। আমার কথা বুঝেছো? তো তাদেরকে অমিট করার জন্য আমি প্লাস দিয়ে তাদেরকে এখানে লিখে দিচ্ছি। এটা ক্লিয়ার কিনা দেখো, ক্লিয়ার? জি স্যার। ওকে, এইচ অফ এম এন সমান মাইনাস সামেশন অফ এল বাই এম, এইচ অফ এল, এফ অফ এম বাই এল, এটা নিলাম। পরেরটা সামেশন অফ কে ডিভাইডস এন, এইচ অফ কে, এফ অফ এন বাই কে, এটা নিলাম। প্লাস এখন দেখো এম আর এম কাটা গেলে কত হবে? ওয়ান থাকবে। তাহলে আমি দিব এইচ অফ এম ইন্টু এফ অফ ওয়ান, তারপরে থাকবে এইচ অফ এন ইন্টু এফ অফ ওয়ান। এতটুকু ক্লিয়ার কিনা দেখো।
ক্লিয়ার? জি ওকে, স্যার। তাহলে এইচ অফ n সমান এটা কি এফ এবং সরি এইচ এবং এফ এর ডিসলেট প্রোডাক্ট বলতে পারি। এইচ এবং এফ এর ডিসলেট প্রোডাক্ট কার সাপেক্ষে? এম এর সাপেক্ষে। এখানে এম দিলাম। বুঝেছি না বুঝিনি? পরেরটাকে কত দিতে পারি? এইচ এবং এফ এর ডিসলেট প্রোডাক্ট কার সাপেক্ষে? এন এর সাপেক্ষে। আর এখানে এফ অফ ওয়ান মানে ওয়ান, তাহলে এইচ অফ এম থাকবে, এইচ অফ এন থাকবে। এইটা ওয়ান হয়ে যাবে, এইটা ওয়ান হয়ে যাবে। ঠিক আছে? ঠিক আছে। জি স্যার। এফ এবং এইচ পরস্পর কি বলতো? সহমৌলিক। না, বিপরীত। বিপরীত। এফ এবং এইচ পরস্পর বিপরীত না? তাইলে এই দুজনের ডিসলেট প্রোডাক্ট কি আয়োটা হিসেবে আসবে নাকি আসবে না? আসবে। জি স্যার। জি স্যার। এটাও আয়োটা হিসেবে আসবে। বুঝছো? আর এখানে এইচ অফ এম, এইচ অফ এন থাকবে। এম এবং এন এরা কি বলতো? দেখো, এম এবং এন, এম এবং এন এক থেকে বড়। বড় যদি হয় আয়োটা ফাংশনের ক্ষেত্রে কি হবে বলতো? জিরো। জিরো হবে। তাহলে আমরা এইচ অফ এম এন সমান এটা কত হয়ে যাবে? জিরো হয়ে যাবে। আর এই পাশে থাকবে এইচ অফ এম, এইচ অফ এন। তাহলে আমরা এইচ অফ এম এন সমান এইচ অফ এম, এইচ অফ এন লিখতে পারি। এটা কার শর্ত? এটা হচ্ছে মাল্টিপ্লিকেটিভ ফাংশনের শর্ত নাকি? এইচটা কে? এইচ কে ডিসলে বিপরীত। ডিসলেটের বিপরীত। তাহলে ডিসলেটের বিপরীত মাল্টিপ্লিকেটিভ বলা যাবে নাকি যাবে না? যাবে। এই হচ্ছে প্রমাণ। তোমরা আবার জয়েন করবা, এই সময় শেষ হয়ে যাচ্ছে, আবার জয়েন করবা। এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা দেখ। জি স্যার। ওকে, এখন থিওরেম 10 নম্বর দেখো, তোমাদের বইয়ের 10 নম্বর থিওরেম। এটা ছোট প্রশ্নের জন্য আসে, গতবার আসে নাই, তোমাদের জন্য আসার সম্ভাবনা আছে। ওকে, একেবারে সহজ। ওকে, 10 নম্বর প্রশ্নটা দেখো। থিওরেম 10, থিওরেম 10। থিওরেম 10-এ বলছে যে যদি এফ মাল্টিপ্লিকেটিভ ফাংশন হয়, এফ মাল্টিপ্লিকেটিভ এবং জি অফ এন সমান ডি ডিভাইডস এন এফ অফ ডি হয়, তাহলে জি কি হবে? কৌণিক হবে। কৌণিক। কৌণিক মানে কি? কৌণিক ফাংশন মানে মাল্টিপ্লিকেটিভ ফাংশন। মাল্টিপ্লিকেটিভ ফাংশন। তাহলে এফ যদি মাল্টিপ্লিকেটিভ হয় এবং জি একটা ফাংশন, সে যদি এফ এর সাথে এইভাবে সম্পর্ক তৈরি করে, তাহলে জিটাও মাল্টিপ্লিকেটিভ হবে। ওকে, এখন দেখো, কেউ যদি মাল্টিপ্লিকেটিভ হয়, কেউ যদি মাল্টিপ্লিকেটিভ হয়, তাহলে আমরা মাল্টিপ্লিকেটিভের জন্য কোন শর্তটা ট্রাই করি বলো তো? ধরো জি যদি মাল্টিপ্লিকেটিভ হয়, জি অফ এম এন সমান জি অফ এম ইন্টু জি অফ এন যদি আমি দেখাতে পারি, তাহলে বলবো যে জি মাল্টিপ্লিকেটিভ। আমি যদি এই শর্তটা দেখাতে পারি, তাহলে আমি বলবো যে জি হচ্ছে মাল্টিপ্লিকেটিভ। ওকে, তাহলে আমি কি করলাম? আমি আমি শুরু করলাম এইভাবে। ধরি, ধরি এম ও এন দুইটি সহমৌলিক। সহমৌলিক, দুইটি সংখ্যা সহমৌলিক। সহমৌলিক মানে কি? সহমৌলিক মানে হচ্ছে তাদের গসাগু হচ্ছে ওয়ান। তাহলে
এম এবং এন এর গসাগু 1, এটা আমরা এইভাবে লিখব। ঠিক আছে, ধরি এম এর ভাজক, এম যেহেতু একটা সংখ্যা তার ভাজক থাকবে, তার নাম দিলাম D1, এন এর ভাজক নাম দিলাম D2। এখন খেয়াল করো, এম এবং এন যেহেতু সহমূলক, তাদের গোসাগু এক, তাহলে তাদের ভাজকেরও গোসাগু এক হবে, হবে নাকি হবে না? তাহলে একটা জিনিস খেয়াল করো, এম এন এর ভাজক কত হবে? এম এন এর ভাজক তাদের দুজনের গুণফল হবে। এবং আরো একটা জিনিস হবে, এম এবং এন যেহেতু গোসাগু এক, তাহলে D1 এবং D2 এর গোসাগু এক। এটাকে আমি এক্সাম্পল দিয়ে বুঝাবো না বুঝে গেছি? আমি এটার এক্সাম্পল দিয়ে বুঝাবো নাকি বুঝে গেছি? ওকে, এতটুকু ক্লিয়ার? জি স্যার। ওকে, তাহলে এখন দেখো, আমি জি অফ এম এন এর জন্য কাজ করব। আমরা জি কে কিভাবে ডিফাইন করছি? জি অফ এন সমান কত? ডি ডিভাইডস এন, এফ অফ কত দিই? ডি দিই। তাহলে জি অফ এম এন সমান আমরা কত দিব? এম এন এর ডিভিজর কারা? এম এন এর ডিভিজর কে আমি দিলাম ডি ডিভাইডস এম এন, যেখানে এফ অফ, হ্যাঁ এটা লেখা যাবে নাকি যাবে না? যেখানে ডি এর বদলে আমি কি দিব? এম এন এর ভাজককে কি ধরেছিলাম বলো তো? এই দেখো, এম এন এর ভাজকের নাম কি দিয়েছি? D1 D2। তাহলে এই ডি এর বদলে আমি এখানে দিব D1 D2 ডিভাইডস এম এন, আর ভিতরের ডি এর বদলে D1 D2 দিব। ক্লিয়ার নাকি ক্লিয়ার না? ক্লিয়ার? জি এখন স্যার। এটাকে আলাদা করি, D1 ডিভাইডস এম, D2 ডিভাইডস এন, আর এখানে এফ অফ D1 ইন্টু এফ অফ D2 আগের মতো রাখি। এখন এটাকে আলাদা যদি করি, দুইটা সামেশন দিয়ে যদি লিখি, তাহলে D1 এর জন্য এম দিব, তখন এফ অফ D1 দিব। দ্বিতীয় সামেশন এই যে D2 এর জন্য যখন লিখবো, D2 ডিভাইডস এন, এফ অফ D2 দিব। দেয়া যাবে নাকি যাবে না? এতটুকু বুঝেছি? জি স্যার। এটা সমান, আমরা জি অফ এম লিখতে পারি কিনা দেখো। যখন এন এর ভাজক বের করি তখন জি অফ এন দেই। আমি কার ভাজক বের করতেছি? এন এর, তাহলে জি অফ এম। এটা কার ভাজক বের করতেছি? এন এর, জি অফ এন দেয়া যাবে নাকি যাবে না? তাহলে শুরু হয়েছিল কি দিয়ে? জি অফ এম এন দিয়ে, এখন শেষ হচ্ছে কি? জি অফ এম, জি অফ এন। এটা কোন শর্ত বলতো? এটা হচ্ছে মাল্টিপ্লিকেটিভ ফাংশনের শর্ত। কে দেখাচ্ছে? জি। তাহলে জি কে মাল্টিপ্লিকেটিভ ফাংশন বলা যাবে নাকি যাবে না? ক্লিয়ার? জি স্যার। ওকে, এতটুক বোঝা গেছে? এখন যাও বইয়ে বর্ন ম্যানগোল্ড ফাংশন, বর্ন ম্যানগোল্ড ফাংশন, বর্ন এম এ এন GOLDT, বর্ন ম্যানগোল্ড ফাংশন। ওকে, বন্ড ম্যানগোল্ড, বন্ড ম্যানগোল্ড ফাংশনকে এই চিহ্নটা দ্বারা প্রকাশ করা হয়, এটাকে বলা হয় ম্যানগোল্ড ফাংশন অফ এন। এটাকে পড়বো আমরা কি? বর্ন ম্যানগোল্ড ফাংশন অফ এন, যেটা সংজ্ঞায়িত করা হয় এইভাবে, লন র পি, যখন এন সমান পি টু দি পাওয়ার কে এবং জিরো অন্যথায়।
ওকে, মনে করো তোমার কাছে ধরো 8 আছে, 8, এন এর মান 8 আছে, এন এর মান 8। তাহলে এন এর মান যদি 8 হয়, তাহলে 8 কে আমরা কত লিখতে পারি? 2 টু দি পাওয়ার 3 লিখতে পারি। তাহলে বর্ন ম্যানগোর ফাংশন অফ 8 সমান লগ অফ 2 বুঝছি না বুঝি নাই? এতটুক বোঝা গেছে নাকি যায়নি? জি স্যার, বুঝছি। ওকে, এখন মনে করো বন্ড ম্যানগোর ফাংশন, ঠিক আছে, নিয়ম হচ্ছে কি, শুধুমাত্র একটা প্রাইমের পাওয়ার হিসেবে যদি থাকে, যদি একাধিক পাওয়ার থাকে তাহলে কিন্তু হবে না। মনে করো তোমার কাছে এন সমান 6, তাহলে দুইটা প্রাইম নাকি? এই দুইটা প্রাইম, আমার নিয়ম হচ্ছে বন্ড ম্যানগোর ফাংশনে একটা প্রাইমের পাওয়ার হইলে লন লগ পি, অন্যথায় 0। তাইলে বন্ড ম্যানগোর ফাংশন অফ 6 সমান কত হবে? 0 হবে। বুঝছি না বুঝি নাই? বুঝছি স্যার। ওকে, তাহলে এখন বলো তো বন্ড ম্যানগোর ফাংশন অফ 12 সমান কত হবে? 0। ইয়েস, 0 হবে। শুধুমাত্র বন্ড ম্যানগোর ফাংশন তখনই মান পাবো, লগের মান পাবো, যদি সে সিঙ্গেল প্রাইম হয়। ধরো বন্ড ম্যানগোর ফাংশন অফ 125 সমান কত হবে? বন্ড ম্যানগোর ফাংশন অফ 5 এর কিউব 125 মানে 5 এর কিউব না? তার মানে লগ 3। লগ লগ 5। 5। রাইট, জি স্যার। ক্লিয়ার নাকি ক্লিয়ার জি না? স্যার, বুঝছি। ওকে, বন্ড ম্যানগোর ফাংশন অফ 1 সমান 0, এটা মনে থেকে যাবে। বন্ড ম্যানগোর ফাংশন অফ 1 সমান 0। ক্লিয়ার নাকি ক্লিয়ার না? বন্ড ম্যানগোর ফাংশনের 3 নাম্বারটা পরীক্ষাতে চলে আসছে, আমরা 1 আর 2 পড়বো খালি। 3 নাম্বারটা চলে আসছে, তাহলে 1 নাম্বারটা প্রমাণ করবো, এটা খুব ইম্পর্টেন্ট। দেখো কতবার 1 নাম্বারটা কতবার আসছে। বন্ড ম্যানগোর ফাংশনের 1 নাম্বারের প্রমাণটা দেখো, কি দেয়া আছে? সামেশন অফ টি ডিভাইডস এন বন্ড ম্যানগোর ফাংশন অফ টি সমান লগ এন, এটা প্রমাণ করতে বলছে। ওকে, তাহলে আমি শুরু করবো এইভাবে। ধরি এন, এন যদি যে কোনো সংখ্যা হয়, এন কে স্ট্যান্ডার্ড আকারে লেখার নিয়ম কি? এন যদি কোনো সংখ্যা হয়, এন কে স্ট্যান্ডার্ড আকারে লেখার নিয়ম কি? ওই যে প্রথম চ্যাপ্টারে পড়েছিলাম, অ্যারিথমেটিক থিওরেম, যেটা এন যদি কোনো সংখ্যা হয় তাকে P1 আলফা 1, P2 আলফা 2, P3 আলফা 3 ডট ডট ডট, কে আলফা কে আকারে লেখা যায়। এটাকে বলা হয় ক্যানোনিক্যাল ফর্ম অথবা স্ট্যান্ডার্ড ফর্ম অফ এ নাম্বার। মনে করো তোমার কাছে আহ ধরো 45 আছে, 45 কে স্ট্যান্ডার্ড ফর্মে লেখো বললে আমরা কি করব? আমরা দিব 3 স্কয়ার গুণ 5। অর্থাৎ একটা সংখ্যাকে মৌলিক সংখ্যার গুণফল আকারে প্রকাশ করাটাই হচ্ছে স্ট্যান্ডার্ড ফর্ম। বুঝেছি? জি স্যার। আমি ওকে, তাহলে এন যদি কোনো সংখ্যা হয় তাহলে ওই সংখ্যাটাকে আমরা কি আকারে প্রকাশ করবো? মৌলিক গুণফল আকারে প্রকাশ করতে পারবো। এন যদি কোনো সংখ্যা হয় তাকে মৌলিক সংখ্যার গুণফল আকারে প্রকাশ করতে পারবো। তাহলে আমি তাকে এইভাবে প্রকাশ করলাম। তাহলে আমরা সামেশন অফ ডি ডিভাইডস এন বন্ড ম্যানগোর ফাংশন অফ ডি সমান কত লিখব? ওকে, এর আগে একটা জিনিস দেখ, মনে করো যদি যদি মনে করো আমরা P1 আলফা 1 হতো। P1 আলফা 1 মানে কি? একটা প্রাইমারি স্কয়ার যদি হতো, ধরো একটা প্রাইমারি স্কয়ার মানে কত? ধরো 8। 8 কে আমরা 2 এর কিউব লিখতে পারি। 8 কে আমরা 2 এর কিউব লিখতে পারি নাকি পারি না? তাহলে 8 এর জন্য ডিভিজর কত কত হবে বলো তো? 8 এর জন্য ডিভিজর কি কি হবে? 1, 2, 4, 8। তার মানে কি কি হলো ডিভিজন গুলা? 1, 2, 2 স্কোয়ার,
টু কিউব হবে নাকি হবে না? হবে। তাহলে হবে। শুধুমাত্র এটার জন্য যদি আমি চিন্তা করি, প্রথমটার জন্য যদি চিন্তা করি, তাহলে ডিভিজর কারা কারা হবে? ওয়ান হবে। তাহলে আমরা আমাদের ফাংশনটা কিভাবে ডিফাইন করে? বর্ন ম্যানফোর্ড ফাংশন অফ ডি এর সামেশন। তাহলে ডি কি হতে পারে? ওয়ান হতে পারে। প্লাস, সামেশনের জন্য প্লাস দিচ্ছি। বর্ন ম্যানফোর্ড ফাংশন অফ কি হতে পারে? যখন দুই এর কিউব হয়, ওয়ান এর পরে কত আসে? দুই আসে। তাহলে পি এর পাওয়ার যখন হবে তখন পি ওয়ান আসবে নাকি আসবে না? পরে কত আসবে? বর্ন ম্যানফোর্ড ফাংশন অফ পি ওয়ান এর স্কোয়ার আসবে। এরপরে কত আসবে? বর্ন ম্যানফোর্ড ফাংশন অফ পি ওয়ান এর কিউব আসবে। ডট ডট ডট, কত আসবে বলো তো? বর্ন ম্যানফোর্ড ফাংশন অফ পি ওয়ান আলফা ওয়ান আসবে। ক্লিয়ার? ক্লিয়ার? পি ওয়ান শেষ জি হইলে স্যার। পি টু এর আসবে। সেক্ষেত্রে কি হবে? বর্ন ম্যানফোর্ড ফাংশন অফ পি টু, এরপরে বর্ন ম্যানফোর্ড ফাংশন অফ পি টু স্কোয়ার, বর্ন ম্যানফোর্ড ফাংশন পি টু কিউব, ডট ডট ডট, বর্ন ম্যানফোর্ড ফাংশন অফ পি টু আলফা। আসবে নাকি আসবে না? আসবে। আসবে। তাইলে এরকম চলতে থাকবে, এরকম চলতে চলতে সবার শেষ হওয়ার পরে লাস্টে কার আসবে? লাস্টে এটার আসবে। কত? বর্ন ম্যানফোর্ড ফাংশন অফ পি কে, এরপরে পি কে স্কোয়ার, বর্ন ম্যানফোর্ড ফাংশন অফ পি কে আলফা কে। এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা দেখ? জি স্যার। এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা দেখ? এটা তো আমরা সিঙ্গেল সিঙ্গেল নিছি। এন কি আমার সিঙ্গেল আকারে আছে না গুণ আকারে আছে? এন এর ক্ষেত্রে প্রাইম গুলা গুণ আকারে আছে না? আমি প্রথমে প্রত্যেকের সিঙ্গেল প্রাইমের ডিভিশন নিছি। এখন কি, এটার করে নিব, পরের তিনটার করে নিব, পরের চারটা করে নিব, এইভাবে নিব। আমার কথা বোঝা গেছে? সাপোজ ধরো যে, মনে করো তোমার কাছে 45 আছে। 45 আমরা কি লিখতে পারি? 1, 3, 5, 9, 15, 45 লেখা যায়? 45কে আমরা কত দিতে পারি? তিনের স্কোয়ার গুণ 5। তাহলে প্রথমে কি দিলাম? 1, 3, 3 স্কোয়ার, এরপরে 5, এরপরে কি কি নিব? 1, 3, 3 স্কোয়ার 5, মানে 1 নিলাম, 3 নিলাম, 5 নিলাম, 9 নিলাম, এরপরে কত হবে? 3 এবং 5-এর গুণ। 3 এবং 5-এর গুণ মানে কত? দুইটা প্রাইমের গুণ। তাহলে এক থাকবে দুইটা প্রাইমের গুণ। তাহলে বন্ড ম্যানমুল ফাংশন অফ P1 P2। ওকে, আসবে? বন্ড ম্যানমুল ফাংশন অফ PK-1 PK। এই লাইনটুকু ক্লিয়ার কিনা দেখো? দেখো, তুমি 15 পাওয়ার জন্য কি করতে হবে? তিনের স্কোয়ার, 3 ও 5 নিতে হবে, তার মানে দুইটা প্রাইম এর গুণ নিতে হবে। এই যে সেজন্য আমি দুইটা প্রাইমের গুণের কনভেনশনাল ফাংশন নিছি। এরপরে কয়টা প্রাইম নিব? তিনটা প্রাইম, এরপরে চারটা প্রাইম, এরকম চলতে থাকবে। তাহলে ডট 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 ডট, লাস্টে আমরা কি সব প্রাইমকে নিব। সব প্রাইম মানে কত? P1, P2, ডট 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 Pk পর্যন্ত। এই লাইনটুকু ক্লিয়ার কিনা দেখো? ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। ওকে। এখন বলো তো, বর্ন ম্যানগল ফাংশন অফ ওয়ান সমান কত? ওয়ানের বর্ন ম্যানগল ফাংশন কত? 0। এই যে আমরা যখন ডিফাইন করি বর্ন ম্যানগল ফাংশন অফ ওয়ান সমান কত? 0। তাহলে প্রথমটার মান কত আসবে? প্রথমটার মান আসবে 0। তাহলে প্রথমটার মান আসবে 0 প্লাস, এরপরে একটা যখন হবে তখন কি আসবে? আমার নিয়ম কি, বর্ন ম্যানগল ফাংশন অফ এন সমান লগ পি, যখন এন সমান পি টু দি পাওয়ার কে আকারে থাকে।
ওকে, তাইলে সিঙ্গেল পাওয়ার সিঙ্গেল প্রাইম যদি থাকে, তাহলে সিঙ্গেল প্রাইম কতটা আছে? 1 থেকে শুরু করে আলফা পর্যন্ত আছে। তাহলে কি হবে? আমরা এইভাবে দিব, লগ P1, আবার স্যার লগ P1। জি, স্যার পি লাস্টের লাইনে যে পিওর আলফা ওয়ান দিব না উপরে পাওয়ার আমরা লাস্টে সিঙ্গেল, সবার লাইন। এই যে এটা, এটাই, স্যার ওই যে হ্যাঁ স্যার এটার উপরে কি কারো পাওয়ার দিছি? লাস্টেটা আলফা ওয়ান আলফা টু এরকম। কারো পাওয়ার তো দেইনি, এটার কারো পাওয়ার এখানে উপরে আসলে এখানেও আসবে। আমার কথা বুঝছো? জি স্যার। ওকে, বোঝা গেছে কি? মনে জি করো স্যার। এই, এটা দেওয়ার পরে তুমি আরো দাও, সরি আমি আরো দেওয়া বাকি রেখেছি। এরপরে যেমন ধরো তুমি সবগুলার পাওয়ার নিয়ে আসবা, ডট 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 দিলাম, P1 আলফা 1, P2 আলফা 2 ডট ডট, PK আলফা, সবাইকে নিয়ে আসলো। এই শেষ। ওকে, মাঝখানে অনেকগুলা ছিল, ওইগুলো আমি আর লিখলাম না। বুঝা গেছে? জি স্যার। জি স্যার। ওকে, এখন খেয়াল করো, আমি আমি এই লাইনটাই দেখো, এখানে ওয়ান ম্যানফুল ফাংশন এটার জন্য কত হবে? যদি একটা প্রাইম থাকে, তাহলে তার বন্ড ম্যানফুল ফাংশন কত হবে? লগ P1 হবে। যদি একটা প্রাইমের স্কয়ার থাকে, তাহলেও কত হবে? লগ P1 হবে। কারণ নিয়ম কি? নিয়ম হচ্ছে বন্ড ম্যানফুল ফাংশন অফ n সমান লগ P, যখন n সমান p⁴k। আমার কথা বোঝা গেছে? তাহলে P এর পাওয়ার থাকলেও ওটার বন্ড ম্যানফুল ফাংশন কত? লগ P। তাহলে লগ P আমরা কতটা দিব? আমরা আলফা 1 পর্যন্ত দিব। ঠিক আছে, তাহলে আমরা দিব কিভাবে? আমরা দিব এইভাবে, এই লাইনটা কাটায় ফেলি আমরা, এখান থেকে লেখা শুরু করি, এই লাইনটা কাটাই, ধরো এই লাইন নাই, তাহলে আমরা লিখবো এইভাবে, আমরা লিখবো এইভাবে যে প্রথমে আসবে 0, তারপর লগ P1, আবার লগ P1 আসবে। এটা কতবার আসবে? আলফা 1 বার আসবে, আলফা 1 বার, মানে টাইমস দেয়া আছে, আলফা 1 টাইমস। বুঝা গেছে? পরে এখন লগ কত আসবে? P2, লগ P2 এটা কতবার আসবে? আলফা 2 বার। ওকে, এরপরে কত আসবে? ডট ডট ডট, এরকম লগ সবার আসবে। ঠিক আছে, এরকম সবার আসতে থাকবে। তাহলে লাস্টে কত আসবে? লগ PK, আবার লগ PK ডট 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 আলফা কে বার। আসবে নাকি আসবে না? আসবে। জি স্যার। এখন এটা কতটা যোগ করতেছি বলতো? লগ পি কতটা দিছি? ধরো লগ পি যদি 2টা যোগ করতাম, তাহলে আমি কি লিখবো? লগ P1 দেবো, দেবো নাকি দেবো না? জি স্যার। আমার কাছে লগ P1 কত? আলফা 1 বার। তাইলে আমরা এরকম দিতে পারি, আলফা 1 লগ P1, এটা দিতে পারি কিনা দেখ। জি স্যার। পরেরটাই কত হবে? আলফা আলফা টু লগ লগ P2। আলফা 3 লগ P3, আলফা কে লগ পি কে লেখা যাবে নাকি যাবে না? যাবে। লগের সামনে থাকলে পাওয়ার হিসেবে দেওয়া যায়, তাইলে আলফা 1 পাওয়ার হিসেবে চলে যাবে, আলফা 2 পাওয়ার হিসেবে চলে যাবে, আলফা 3 পাওয়ার হিসেবে চলে যাবে, ডট 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 আলফা কে সেটাও পাওয়ার হিসেবে চলে যাবে। যাবে নাকি যাবে না? লগের যোগ থাকলে কি লেখা যায়? লগের যোগ থাকলে গুণ, জানা আছে? জি স্যার। পি কে
আলফাকে লেখা যায় নাকি যায় না? এটা মানে কি বলতো? এটা মানে এন না? এন। তাহলে আমি কি পেলাম? আমি কি পেলাম? সামেশন অফ ডি ডিভাইডস এন বন্ড বেঙ্গল ফাংশন অফ এন সমান লগ এন। পেলাম নাকি পেলাম না? প্রমাণিত। বুঝেছি, বুঝেছি। জি স্যার। 2 নম্বরটা তোমরা দেখে নিবা, সাথে লুই ভ্যালু ফাংশন এর সংজ্ঞাটা শিখে নিবা। ল্যামডা এন বই খুলে দেখো, লুই ভ্যালু ফাংশন 269 পৃষ্ঠা 269 পেজে লুই ভ্যালু ফাংশন ল্যামডা এন দ্বারা প্রকাশ করা হয়েছে, এর সংজ্ঞাটা শিখবা। ওকে, বুঝা গেছে? জি স্যার। ওকে, আজকে এতটুকুই থাকবে। ওকে, আমরা আগামীকালকে পড়বো, আগামীকালে এই চ্যাপ্টার শেষ করে ফেলবো। আমাদের আর 4টা ক্লাস হইলে নাম্বার থিওরি শেষ হবে। ওকে, জি স্যার। আরো 4টা ক্লাস হইলে নাম্বার থিওরি শেষ হয়ে যাবে। কে কে আছি? ওকে, আরো 4টা ক্লাস হইলে আমাদের নাম্বার থিওরি শেষ হয়ে যাবে, 4টা ক্লাস। আর যদি এর বাইরে কিছু লাগে বাকিগুলা রেকর্ডেড ক্লাস আমি দিয়ে দিব। আমাদের সামনে যেহেতু পরীক্ষা, এখন ধরো এই নাম্বার থিওরির পরে আমরা কোন কোর্সটা শুরু করব, তোমরা কি কোনো চিন্তা ভাবনা করেছো নাকি করো নাই? স্যার হাইড্রোডাইনামিক্স। হ্যাঁ, নাম্বার থিওরির পরে আমরা হাইড্রো শুরু করতে পারি, ঠিক আছে। তোমাদের এই যে ফাংশনাল, তো আজকের ক্লাসটা বোঝা গেছে, আজকে কোনো প্রবলেম হয়েছে ফাংশনাল? না স্যার। আচ্ছা, ওকে। তো আমাদের টপোলজি এবং ফাংশনাল তো মনে করো আমার ক্লাস ফলো করলেই হবে। আমার মনে হয় এটার জন্য এক্সট্রা কোনো কিছু করার দরকার নাই, নাকি না দরকার আছে? স্যার টোপোলজি কি মানে যে দুইটা চ্যাপ্টার পড়াইছেন এগুলা পড়লেই হবে, আর বাড়তি চ্যাপ্টার আপাতত পড়া লাগবে না? আপাতত এটা পড়লে, কারণ আমরা টপোলজিতে কম পড়বো, আমরা ফাংশনাল দিয়ে পুরোটা কভার দিব। বুঝেছো? আচ্ছা স্যার। জি স্যার। তাহলে টপোলজি আর আমাদের বেশি পড়া লাগবে না। আমরা